ওয়েলকাম টু দাস একাডেমি। আজকে আবার একটা নতুন সেট নিয়ে চলে আসলাম। যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা দেবে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে, যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা হবে, সেই পরীক্ষায় কিন্তু অঙ্ক একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু অলরেডি একটা সেট শেষ করেছি। আজকে আমরা দ্বিতীয় নম্বর অঙ্কের সেট নিয়ে এসেছি। প্রত্যেকটা অঙ্ক পরীক্ষায় আসার মতন অঙ্ক, বারবার এই অঙ্কগুলো প্র্যাকটিস করো। আশা করি গ্রুপ সিতে যদি 15 নম্বরের অঙ্ক থাকে, তো 15 নম্বরে অঙ্ক যাতে 15 পাও, সেই ভাবেই কিন্তু আমাদের এই অঙ্কের সেটগুলো তৈরি করা হচ্ছে। আশা করি তোমরা ভালোভাবে এই অঙ্কগুলো দেখবে এবং বাড়িতে বসে প্র্যাকটিস করবে, যাতে তোমাদের যত প্র্যাকটিস করবে তত তোমাদের কিন্তু অনেক তোমাদের লাভ হবে। তো যাই হোক, শুরু করি আজকের প্রথম অঙ্ক। দেখো, এক দাগ, একজন ব্যক্তি 1 টাকায় 35টি কলম কেনে। বলছে একজন ব্যক্তি 1 টাকায় কটা কলম কেনে? 35টা কলম কেনে। বলছে 40% যদি লাভ করতে হয়, অর্থাৎ 40% লাভ করার জন্য তাকে 1 টাকায় কতগুলি কলম বিক্রি করতে হবে। এক ব্যক্তি 1 টাকায় 35টি কলম কেনে। এবার আমি 35টি কলম 1 টাকা দিয়ে কিনছি। 40% লাভ মানে কি? দেখো, লাভ যদি লিখি তাহলে আমরা সবসময়, যখনই তোমরা লাভ ক্ষতির অঙ্ক করবে বা শতকরাই করো না কেন, লাভ বললে পরে 100 সাথে যোগ করে নেবে, আর ক্ষতি বললে পরে যতটা ক্ষতি বলবে সেটা 100 থেকে বিয়োগ করে নেবে। এখানে বলছে 40% লাভ, তাহলে 40% লাভ মানে আমরা কি লিখবো? 140/100। এইবার একটা জিনিস দেখো, আমাদের বলছে টাকায় 35টি কলম কিনেছিলাম। বলছে টাকায় কটি বিক্রি করলে 40% লাভ হবে। অর্থাৎ আমরা কি করবো? এই যে 140%, 40% লাভ মানে 140/100, এটাকে জাস্ট উল্টে দেবো। উপরে 100 দেবো, নিচে 140 দেবো। বুঝতে পেরেছি? তাহলে 4/35 140, 4/25 100, তাহলে কত বেরোলো অ্যান্সার? 25। অর্থাৎ টাকায় যদি আমি 25টা বিক্রি করি তাহলে আমার 40% লাভ হবে। কোথায় আছে অপশন? অপশন বি। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, 2 দাগ, প্রথম 31টি বিজোড় সংখ্যার গড় কত? এইটা জানতে চাইছি। দেখো, এটা খুবই সোজা অঙ্ক, কিন্তু স্কুল সার্ভিসের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা হতে চলেছে তার জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট অঙ্ক। সেটা কিন্তু তুমি একটা পেতে পারো। এই অঙ্ক হয়তো বিজোড় নয় জোড়, কিন্তু তুমি এটা পাবে। এবার বলছি 31টা বিজোড় সংখ্যার গড় কত। আচ্ছা, এখানে 31-এর বাদে যদি 32টা বিজোড় সংখ্যার গড় কত যদি জিজ্ঞাসা করতো, আমি ঠিক যেভাবে বলবো ঠিক সেইভাবেই তুমি করবে। এখানে বলছি 31টা বিজোড় সংখ্যার গড় কত, উত্তর কিন্তু 31, অর্থাৎ রাইট অ্যান্সার বি হবে। যদি বলতো 32টা বিজোড় সংখ্যার গড় কত, 32 হতো। 33টা বিজোড় সংখ্যার গড় কত যদি বলতো, তাহলে 33 হতো। এবার কেন হচ্ছে সেটাকে জানো। দেখো, প্রথম 31টা বিজোড় সংখ্যার গড়, তাহলে 31টা বিজোড় সংখ্যা তো খুঁজতে হবে। তাহলে আমাকে 31টা বিজোড় সংখ্যা খুঁজতে গেলে পরে 1 থেকে 62 অব্দি পড়তে হবে, তাই তো? কারণ 1 থেকে 62টার মধ্যে 62 সংখ্যার মধ্যে টোটাল 1 থেকে 62-র মধ্যে 31টা জোড়, 31টা বিজোড়, 31টা জোড়, 31টা বিজোড়। তাহলে এই 62-র আগের বিজোড় কোনটা? 61, তাই তো? তাহলে আমরা দেখো, প্রথম বিজোড় নিলাম 1, আর শেষ বিজোড় অর্থাৎ 31 নম্বর বিজোড় কত? 61। কটা সংখ্যা নিলাম? দুটো। গড়ের নিয়ম কি? যতগুলো সংখ্যা নেবো তত দিয়ে ভাগ। তাহলে আমরা দুটো সংখ্যা নিয়েছি, তাহলে 2 দিয়ে ভাগ করবো। তাহলে 61-এর আগে কত হয়? 62। 62কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 31 তো হবে। তাহলে অ্যান্সারটা তো 31 নিয়েছি আমি, তাই না? এবার যদি বলো 43, তাহলে একই 43 অ্যান্সার হবে। কেন হবে 43 সেটাও বলছি। দেখো, প্রথম সংখ্যাটা 1, 43 অব্দি তুমি যদি গোনো, তাহলে 43টা বিজোড় সংখ্যা তোমাকে যদি বের করতে হয় তাহলে তোমাকে 86 অব্দি গুনতে হবে। তো 86-এর আগের বিজোড় কোনটা? 85। দেখো, প্রথমটা 1 আর শেষ 43 নম্বর বিজোড় হচ্ছে 85। দুটো যোগ করবো, 2 দিয়ে ভাগ করবো। 86, 86কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 43 তো হয়। আমি তো তাই বললাম, 43টা বিজোড় সংখ্যা যদি 43 হতো। এবার যদি এটা জোড় সংখ্যা বলে, একবারে জোড়টাও শিখিয়ে দিই। যদি জোড় বলে, কিচ্ছু না, যে সংখ্যাটা বলবে তার সাথে 1 যোগ করবে। যদি তোমাকে বলা এখানে 31টি জোড় যদি বলতো, তাহলে আমি কি লিখতাম? 31টা জোড়। তাহলে আমি অ্যান্সারটা নিতাম 31 + 1 = 32 নিতাম। কেন জানো? ভালো করে শোনো, আমি 31টা জোড় সংখ্যা যদি যখন খুঁজবো, তখন একটা জিনিস বোঝো, তখন আমাকে 1 থেকে 62 অব্দি গুনতে হবে। তাহলে দেখো, 1 থেকে 62 অব্দি যদি আমি গুনি, তাহলে এর মধ্যে 31টা জোড় আছে। তাহলে প্রথম জোড় কোনটা? 2, কারণ 1 বিজোড় 2 জোড়। আর শেষ জোড় কোনটা? 62। দুটো সংখ্যা নিচে 2 দিয়ে ভাগ করবো। 62 আর 2 কত? 64কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 32 তো হয়। আমি তো তাই বললাম। অর্থাৎ যখন জোড় বলবে তখন 1 যোগ করে অ্যান্সার বলে দেবে মুখে মুখে, আর যদি বিজোড় বলে যে সংখ্যাটা বলবে সেটাই অ্যান্সার। বুঝতে পেরেছি? তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার বি, অর্থাৎ 31। নেক্সট, 3 দাগ, ন্যূনতম কত সংখ্যক সৈন্যকে 12, 15 অথবা 18টি সমান লাইনে
পূর্ণ বর্গাকারে সাজানো যেতে পারে। দেখো এই পূর্ণ বর্গাকার কথার মানে হচ্ছে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো যদি দুটো দুটো করে থাকে। আমরা কি করে বের করবো? দেখো প্রথমে যে আছে কত 12, 15, 18, এই তিনটে লসাগু করব। লসাগু করি, প্রথমে 3 দিয়ে দিই, 3 4 12, 3 5 15, 3 6 18। তারপর কত দিয়ে দেবো? 2 দিয়ে দিই, 2 দুগুণে 4, 5 যায় না, 3 দুগুণে 6, তাই তো? আর কিছু নেই। এবার দেখো লসাগু করে কি কি পেলাম। দেখো 3 কটা পেলাম? একটা, দুটো, দুটো লিখলাম। 2 কটা পেলাম? দুটো। 5 কটা পেলাম? একটা। আগে প্রথমে এই সংখ্যাগুলো গুণ করি। 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 3 20 60, 3 60 180 পেলাম, তাই না? এইবার দেখো, দেখো দুটো 3 আছে, দুটো 2 আছে, 5 কিন্তু একটা আছে, তাহলে তো পূর্ণ বর্গাকার হবে না। কারণ আমি কি বলেছিলাম? প্রথমে সব দুটো দুটো করে থাকতে হবে, দুটো অথবা 4টে অথবা 6টা, অর্থাৎ জোড়া জোড়া। তাহলে এখানে 3 দুটো আছে, 2 দুটো আছে, কিন্তু 5 একটা আছে, তার মানে আরেকটা 5 আনতে হবে। তাহলে এই 180-র সাথে যদি আমি আরেকটা 5 এনে গুণ করি, তাহলে কত হবে? 5 0 0, 5 আর 40 0 তোমার 4, 5 আক্ষে 5 আর 4 কত? 9, অর্থাৎ 900। 900 একটা পূর্ণ বর্গ কার? কেন? 30 30 গুণ করলে 900 হয়, তাই না? অর্থাৎ দুটো সংখ্যা থাকতে হবে বলেছি। তাহলে এই 900 একটা পূর্ণ বর্গাকার। এবার তোমাকে প্রশ্ন করেছে যে ন্যূনতম কত সংখ্যক সৈন্যকে 12, 15 অথবা 18টি সমান লাইনে পূর্ণ বর্গাকারে সাজানো যেতে পারে। তাহলে কত হবে অ্যান্সার? 900। কোথায় আছে? অপশন সি। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 4 দাগ, এক্স একটি দ্রব্য ওয়াই কে 5% লাভে এবং ওয়াই ওই দ্রব্যটি জেড কে 10% লাভে বিক্রয় করে। বলছে যদি জেড এর দাম 2310 টাকা হয় তবে এক্স এর দাম কত? দেখো কিভাবে গেছে, ধরো এক্স, এক্স থেকে ওয়াই, ওয়াই থেকে জেড, তাই না? আচ্ছা এক্স থেকে যখন ওয়াই তে গেছে তখন 5% লাভ, প্লাস 5 দি, লাভ হলে প্লাস। আচ্ছা ওয়াই থেকে যখন জেড এর কাছে গেছে তখন 10% লাভ, প্লাস দিলাম, কারণ যেহেতু লাভ। জেড এর দাম কত? জেড এর দাম বলেছে 2310 টাকা। তোমার কাছে জানতে চেয়েছে তবে এক্স দ্রব্যটি কত টাকায় কিনেছিল। তার মানে আমরা এখান থেকে আবার এখানে যাবো, এইটা জানবো, তাই না? এবার দেখো তাহলে আমরা কি করবো? এক্স ওয়াই জেড সামনের দিকে গিয়েছিলাম, এবার আমরা জেড থেকে এক্স এর দিকে আসবো, অর্থাৎ ব্যাক ক্যালকুলেশনে আসবো। এবার তাহলে ব্যাক ক্যালকুলেশনে আসলে আমরা কিভাবে লিখবো? দেখো 2310 প্রথমে লিখলাম। আগে এইটা বোঝো, 5% মানে আমরা কি লিখি? 105/100, তাই না? 5% লাভ, অর্থাৎ কি বলেছিলাম যে লাভ হলে পরে সবসময় 100 সাথে যোগ করতে হবে। তাহলে 5% লাভ মানে 105/100, 10% লাভ মানে 110/100। এইবার একটা জিনিস বোঝো, আমরা যেহেতু পেছন দিকে আসবো তো ব্যাক ক্যালকুলেশন করবো, জাস্ট এগুলোকে উল্টে দাও। প্রথমে 100/110 লেখো, তারপরে আবার 100/105 লেখো। বুঝতে পেরেছি? 110, ঠিক আছে এটা। এবার দেখো এই একটা শূন্য, একটা শূন্য কেটে দাও। 11 দুগুণে কত? 22, 1 থেকে 11, 11 কে 11, 5 21 105 হয়, 5 20 কত হয়? 100। তাহলে 20 আর 100 গুণ করলে হবে কত? 2000। তাহলে এক্স কত টাকায় কিনেছিল? 2000 টাকায় কিনেছিল। কোথায় আছে অপশন? অপশন এ। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 5 দাগ, কোন পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর পাওয়া যায়। অর্থাৎ একটা প্রশ্ন সঠিক উত্তর দিলে পরে তুমি 4 নম্বর পাবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 2 নম্বর কাটা যায়, অর্থাৎ একটা ভুল উত্তরের জন্য 2 নম্বর কাটবে। বলছে এক ছাত্র 75টি প্রশ্নের উত্তর করে 150 নম্বর পেল, তাহলে সে সঠিক উত্তর কটা করেছে এইটা জানতে চেয়েছে। আচ্ছা এই প্রশ্ন যদি সঠিক উত্তর কটা করেছে যদি না বলে ভুল উত্তর কটা করেছে বলতো, তোমরা একটাই নিয়ম শিখবে যাতে দুটোই করতে পারো। দেখো প্রথমে আমরা সঠিক উত্তর বের করার সুন্দর নিয়ম বের করি। সঠিক উত্তর কি করবে? দেখো 4 নম্বর সঠিক উত্তর জন্য পাও, 2 নম্বর ভুল উত্তর জন্য কাটা যায়। তাহলে 4 যোগ 2 কত হবে? 6। 150 নম্বর আছে না, টোটাল তুমি 150 পেয়েছো, এটাকে ডবল করে দাও। তাহলে 150 ডবল করলে কত হবে? 300 হবে। এবার এই 300 কে তুমি 6 দিয়ে, এই যে 6 দিয়ে ভাগ করে দাও। 6 50 কত? 300, তাহলে 50। তাহলে এইটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে 50 হচ্ছে কত? সঠিক উত্তর। এবার দেখো উত্তরটা ঠিক আছে কিনা দেখি। দেখো 50টা যদি আমি সঠিক উত্তর দিই তাহলে 4 করে যদি পাই তাহলে 4 50 কত? 200 পেয়েছি। টোটাল 75টা প্রশ্ন, তার মধ্যে 50টা যদি সঠিক হয় তাহলে 25টা ভুল। আচ্ছা 25টা ভুলের জন্য আমার 2 নম্বর করে কাটা যায়, তাহলে 25 দুগুণে 50 কাটবে। তাই থাকলো কত? সেই 150 থাকলো। তো তাই তো বলছে 150 নম্বর পেলো। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? সঠিক উত্তর কোনটা? 50, অর্থাৎ অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 6 দাগ,
এক অসৎ ব্যবসায়ী 20% ক্ষতিতে কোনো দ্রব্য বিক্রি করে, কিন্তু দ্রব্যটি ওজনে 15% কম দেয়। বলছে তবে ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? দেখো একটা জিনিস, 20% কম দিচ্ছে, 15% এই 20% ক্ষতি হচ্ছে আর 15% কম দিচ্ছে, তাই তো? তাহলে 15 মাইনাস আমাকে কিন্তু 20 লিখতে হবে। আমি 20% ক্ষতি করে ফেলেছি, কিন্তু আমি ওজনে 15% কম দিচ্ছি, তার মানে আমার এখনো কিন্তু 5% ক্ষতি। তাহলে অ্যান্সারটা কিন্তু 5% ক্ষতি বেরোবে, কারণ যেটা কম দিচ্ছে সেটা আমি আগে লিখেছি, আর যেটা আমার ক্ষতি হচ্ছে সেটা আমি পরে লিখেছি। তো 15 থেকে 20 তো মাইনাস করা যায় না, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের কিন্তু ক্ষতি হয়েছে। উত্তরটা কিন্তু যেটা বেরোবে সেটা ক্ষতি। এইবার দেখো কতটা 15% কম দিচ্ছি, তার মানে কত? 100 মধ্যে 15 কম দিচ্ছি মানে কত থাকে, কত? 85। তাহলে আমরা ওই 100 থেকে 15 বাদ দেবো, অর্থাৎ 85 ইন্টু 100। এই হচ্ছে ব্যাপার, শতকরা বলেছে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখান থেকে কত হচ্ছে 5/85। দেখো এটা কিন্তু মাইনাস, আমি এটা মাইনাস লিখে থাকি, ইন্টু 100, 5/17 তাহলে কত থাকছে 100/17, অবশ্যই সেটা মাইনাস, তাই না? তাহলে 100/17। এবার দেখো 100, 5/17 কত? 85, 15 থাকে, তাহলে 5×15/17। দেখো এখানে 5×15/17 দু জায়গায় আছে, কিন্তু আমরা প্রথমেই কি বলেছিলাম, মাইনাস এসছে এখানটায়, তাহলে মাইনাস চিহ্ন আসা মানে কি? ক্ষতি। আর 15 থেকে 20 তো বিয়োগ করা যায় না, মাইনাস আসবে, 5 মাইনাস আসবে, মাইনাস যখনই চলে আসবে তখন সেটা ক্ষতি হবে অ্যান্সার। তাহলে 5/15 দু জায়গায় আছে, কিন্তু যেটা ক্ষতি লেখা আছে আমরা সেটা অ্যান্সার নেবো। তাহলে এখানে অ্যান্সার কত? বি। তাহলে বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 7 দাগ, 4 জন পুরুষ বা 6 জন স্ত্রীলোক একটি কাজ 22 দিনে করতে পারে। দেখো এখানে কিন্তু বা, তাহলে 4 জন পুরুষ বা 6 জন স্ত্রীলোক একটি কাজ 22 দিনে করতে পারে সেটা জানতে চেয়েছে, মানে বলেছে অন্য একটি কাজ 8 জন পুরুষ এবং 10 জন স্ত্রীলোক কতদিনে শেষ করতে পারবে এটা জানতে চেয়েছে। দেখো প্রথমে বলি, এই যে উপরে 4 জন, উপরে 4 জন, 6 জন আর 22, অর্থাৎ পুরুষ স্ত্রী সব দুটোকে একবারে নিয়ে নিলাম, নিয়ে নিচেটা দাগ দিলাম। দেখো উপরের পুরুষ আর নিচের স্ত্রীলোক কত আছে? 10 জন, যোগ চিহ্ন। উপরের স্ত্রীলোক, নিচের পুরুষ, এইভাবে করবে। এবার দেখো 4×6×22, নিচে কত আছে? 4×10 = 40, 6টা 48, তাহলে কি দাঁড়ালো? 4×6×22, নিচে 40 আর 48 কত হবে? 88 হবে। 4×22 88, 4 কেটে গেল, থাকলো কত? 6, অর্থাৎ 6 দিনে শেষ করতে পারবে। কোথায় আছে অপশন? অপশন ডি। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 8 দাগ, দুটি ভগ্নাংশের গুণফল 14/15 এবং তাদের ভাগফল কত বলছে? 35/24 হলে বড় ভগ্নাংশটি কত সেটা জিজ্ঞাসা করেছে। প্রথমে কি করবে? এই যে গুণফল 14/15, তাই তো, তার সাথে গুণ করে দেবে কত? 35/24, অর্থাৎ গুণফল আর ভাগফলটাকে আমরা গুণই করলাম। 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 7, 2 দিয়ে কাটলে 12, 2 দিয়ে কাটলে 7, কি থাকছে? 7×7 49, বাই 3 12 36। এবার দেখো এই যে সংখ্যাটা পেলাম, এই যে ভগ্নাংশটা পেলাম, এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে কত হবে? 49 বর্গমূল 7, আর 36 বর্গমূল করলে কত হবে? 6, তাহলে 7/6। তাহলে একটা ভগ্নাংশ পেয়ে গেলাম, অর্থাৎ যে সংখ্যা দুটো পেলাম, অর্থাৎ গুণফল আর এই ভাগফলটাকে আমরা গুণ করলাম। প্রথমে যে ভগ্নাংশ পেলাম তাকে আমরা বর্গমূল করে দিলাম, দিলে পরে কত পেলাম? 7/6। তাহলে একটা যদি 7/6, তাহলে আর একটা কত সংখ্যা? আচ্ছা দুটো সংখ্যাকে গুণ করলে আমরা কত পাই? 14/15। তার মধ্যে আমরা যদি একটা পাই তাহলে আর একটা বের করতে হলে কি করবো? গুণফলকে একটা সংখ্যা দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে। এই দেখো ভাগ করছি, 7/6। আমরা লিখতেই পারি এখানে 14/15 গুণ ভাগ আছে, তাহলে এটা উল্টে যাবে, উপরে 6 নিচে 7, 7 দুগুণে 14, 3 দুগুণে 6, 3 5 15, তাহলে থাকছে কত? 4/5। এবার জিনিস দেখো, এই একটা পেলাম 7/6, আর একটা পেলাম কত? 4/5, কোনটা বড়? দেখো এদের মধ্যে ডিফারেন্স কত? 1, এদের মধ্যে ডিফারেন্স কত? 1। আচ্ছা 1 আর 1 এর লসাগু তো একই হয়, তাহলে 1 দিয়ে যদি আমি 7কে গুণ করি তাহলে কত পাবো? 7, আর 1 দিয়ে যদি আমি 4কে গুণ করি তাহলে কত পাবো? 4। তাহলে যার মাথায় বড় সে বড়, আর যার মাথায় ছোট সে ছোট। তাহলে এখানে কার মাথায় বড়? 7-এর 6 মাথায় বড়।
তাহলে বড় ভগ্নাংশ কোনটি? 7/6। কোথায় আছে অপশন? অপশন সি। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 9 দাগ, দুটি ট্রেন একই বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে চলছে। পরস্পরের অভিমুখে মানে এরকম। বলছে যদি প্রতি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার, এটাও 120 মিটার, এটাও 120 মিটার, ট্রেনের দৈর্ঘ্য সবসময় আমরা যোগ করি, তাহলে কত করব? 120 প্লাস 120 অর্থাৎ 240 মিটার, এবং এটাকে অতিক্রান্ত দূরত্ব বলে। এবং কি বলেছে দেখো, তারা পরস্পরকে 12 সেকেন্ড অতিক্রম করে, অর্থাৎ এই দূরত্বটাকেই তো 12 সেকেন্ড অতিক্রম করে। তাহলে এখান থেকেই তো আমাদের গতিবেগ বেরিয়ে যায়। কি গতিবেগ বেরোবে? যেহেতু পরস্পরের অভিমুখ অর্থাৎ আপেক্ষিক গতিবেগ বেরোবে, এবং আপেক্ষিক গতিবেগ সবসময় কি হয়? যোগ হয়, যোগ আকারে বেরোয়, তাই না? আচ্ছা, তাহলে এই যে দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, এই অতিক্রান্ত দূরত্বকে যদি আমি সেকেন্ড দিয়ে ভাগ করি তাহলে কি পাই? গতিবেগ পাই। কি পাই? গতিবেগ। এইটা দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? 20। এবং দেখো মিটারকে যদি সেকেন্ড দিয়ে ভাগ করি তাহলে অবশ্যই মিটার পার সেকেন্ড বেরোবে। আমরা কি জানি? মিটার পার সেকেন্ড থেকে যদি আমরা দেখো উত্তরটা চাইছি কিমি পার ঘন্টায়, তাহলে আমি আবার বলছি দেখো, মিটার পার সেকেন্ড থেকে যদি কিলোমিটার পার আওয়ারে যাই তাহলে 18/5 দিয়ে গুণ করতে হয়, এটা জেনে রাখো। আর কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যদি যাই তাহলে 5/18 দিয়ে গুণ করতে হয়। এই হচ্ছে দুটো জিনিস। তাহলে এটা কি করবো? মিটার পার সেকেন্ড আছে, কিলোমিটার পার আওয়ারে যাবো, তাহলে 18/5 দিয়ে গুণ করবো। 4×5 = 20, 4×8 কত? 72 কিলোমিটার পার আওয়ার। এবার দেখো কি বলেছিল যে দুটি ট্রেন একই বেগ অর্থাৎ একই বেগে যায়, তাহলে টোটাল দুটো ট্রেনের গতিবেগ বেড়েছে 72। দুটো ট্রেনে যদি বেগ একই থাকে তাহলে হাফ হাফ হয়ে যাবে, এটা 36 হবে, এটাও 36 হবে, অর্থাৎ এটাও 36 কিলোমিটার, এটাও 36 কিলোমিটার বেগে ছুটছে, তাই না? 36 কিলোমিটার বেগে ছুটছে, কিন্তু এটাও 36 কিলোমিটার বেগে ছুটছে। তোমাকে প্রশ্ন করছে তবে প্রতি ট্রেনের গতিবেগ কত? একটা ট্রেনের গতিবেগ, তাহলে একটা ট্রেনের গতিবেগ কত? 36 কিমি পার আওয়ার, তাই না? এই যে 36 হবে। কোথায় আছে? অপশন সি। এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 10 দাগ, এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেল। বলছে ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে, এটা জানতে চাইছে। দেখো, কার যদি বেতন 20% বৃদ্ধি পায় তার মানে কি? যেটা 100 ছিল সেটা 120 হবে। তাহলে 120 যখন আমি বেতন দিচ্ছি তার মধ্যে কত বেশি আছে? 20 বেশি আছে, এইটাই তো। এক ব্যক্তি বেতন 20% বৃদ্ধি পেলে তার মানে 120 বেতন দেবো, তাহলে 120 মধ্যে কত বেশি আছে? 20 বেশি আছে। একে কত বেশি আছে? 20/120। আর ব্যক্তিকে পূর্বের বেতন মানে আমি আগে 100 দিতাম, তাহলে 100তে কত হবে? 20 × 100/120। 6, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 50, তাহলে 50/3 আমরা জানি 16.23% হয়। 3×16 = 48, 16.23। তাহলে বৃদ্ধিপ্রাপ্ত বলছে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে? 16.23% হ্রাস করলেই হয়ে যাবে। কোথায় আছে অপশন? অপশন বি। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 11 দাগ, কোন আসল 25 বছরের সুদে আসলে 3 গুণ হয়। বলছে সুদের হার কত? কি কি মান দেওয়া আছে দেখো। 25 বছর আমরা জানি কি আই সমান PTR/100। তো এখানে দেখো এই 25 বছর মানে কি এর মান টি, সুদে আসলে 3 গুণ হয়, তাহলে বলছে সুদে হার কত, অর্থাৎ আর এর মান জানতে চেয়েছে, তাই না? এইটা জানতে চেয়েছে। একটা জিনিস দেখো, সুদে আসলে 3 গুণ হয় মানে কি? আচ্ছা তুমি ধরো আসল তোমার 100 টাকা ছিল, সেটা তুমি 25 বছরে সুদে আসলে বলছে 3 গুণ হবে, তাহলে মানে কত হবে? 300 হবে। 100 টাকা যদি 3 গুণ হয় কত হবে? 300। তাহলে 100 টাকা যদি আমি ধরি, সেটা যদি 300 টাকা হয় তাহলে অ্যাকচুয়ালি আমি বেশি পেয়েছি কত? 200 টাকা পেয়েছি না বেশি? আচ্ছা কি করবে? সবসময় যত গুণ বলবে তার থেকে 1 কমিয়ে দেবে। তাহলে 100 × 2 200 ধরতে পারো, অথবা তুমি যদি এভাবে ধরতে পারো যে আমি আসল আমার কাছে 100, সেটা 3 গুণ হয়েছে মানে 300, তাহলে আসলটা আমি বাদ দেবো, সুদ আসল মিলে 300 হয়েছে মানে কি 100 আমার, আর 200 হচ্ছে সুদ। তাহলে এই যে 200 সুদ পেলাম, সেটাকে সবসময় যত বছর আছে ওটা দিয়ে ভাগ করে দাও। 8×25 কত হয়? 200। তাহলে 8%, তাই তো? 8×25 200, তাহলে অপশন কোনটা হবে? বি। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। বোঝাতে পেরেছি কি বললাম? যত গুণ বলবে 100-র সাথে তত গুণ করে দেবে, দিয়ে 100 মাইনাস করে দেবে। তাহলে 3 বলেছে, তাহলে 3 100 300, তার থেকে 100 মাইনাস করলে কত হয়? 200। যে সংখ্যাটা পাবে
যত বছর আছে সেটা দিয়ে ভাগ করবে, এইটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ কত 8%, অপশন বি। নেক্সট 12, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ 8 মিটার, আয়তক্ষেত্রের দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট, বলছি এই আয়তক্ষেত্রের দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? আগে প্রথমে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করবো। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে কত পেলাম আমরা? 200 পেলাম। তোমাকে কি বলছে, যে আয়তক্ষেত্রের যে আমরা ক্ষেত্রফলটা পেলাম তার দ্বিগুণ করতে বলছে, দ্বিগুণ করলে কত হবে? 400 হবে। বলছি এই যে 400 যেটা পেলাম আমরা, এই দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের পরিসীমা কত? তাহলে এই যে ক্ষেত্রফলটা, এটাই একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাই তো? তাহলে আমরা আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কত? বাহু স্কয়ার, এইটা জানি, তাই তো? অর্থাৎ বা আমরা লিখতে পারি বাহু গুণ বাহু লিখতে পারি, বাহু স্কয়ার বা বাহু গুণ বাহু, এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। এবার আমাদের যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের মানটা দিয়ে দেয়, অর্থাৎ বাহু স্কয়ার সমান সমান তো আমাদের 400 দিয়ে দিয়েছে, বলেছে তো যে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে বাহু স্কয়ার সমান সমান তো 400 লিখতে পারি। তাহলে বাহু সমান সমান আমি লিখতে পারি কত? 400 রুট করে দিতে হবে, স্কয়ার উঠলে পরে কি হয়? রুট হয়ে যায়। তাহলে 400 রুট করলে কত হবে? 20 পেবো। তাহলে একটা বাহু সমান সমান কত পেলাম? 20 পেলাম। তাহলে কার কার পেলাম? বর্গক্ষেত্রের একটা বাহু। আচ্ছা, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি? বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি? বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান আমরা কি লিখতে পারি? 4 ইন্টু বাহু। তাহলে 4 বাহু এই মাত্র কত পেলাম? 20, 4 20 কত? 80। দেখো এই অঙ্কটা, এই 80 কোথায় আছে? অপশন বি। দেখো এই অঙ্কটা কিন্তু আমরা মুখে মুখেও করতে পারি। 25 আর 8, 8 25 কত? 200, 200 দ্বিগুণ করলে কত হয়? 400, 400 বর্গমূল কত? 20। তাহলে একটা বাহু যদি 20 পাই, তাহলে বর্গতে 4টে বাহু সমান 4 4 20 কত? 80। এটা 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 মুখেও করা যায়। তো যাই হোক, যারা মোটামুটি একটু নতুন আছে তারা এইভাবে ডিটেলসে করবে, 2-3বার প্র্যাকটিস করার পর দেখবে মুখে মুখে হয়ে যাবে। তাহলে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে কোন অ্যান্সারটা নিলাম আমরা? অপশন হচ্ছে বি, অর্থাৎ রাইট অ্যান্সার হচ্ছে 80। নেক্সট 13 দাগ, ভীষণ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। অনেক পরীক্ষা কিন্তু এই অঙ্কগুলো থাকে, বা এই অঙ্কটাই শুধু কিন্তু তুলে দেয়। আমি সেটে রাখলাম, পরীক্ষা আসার মতন অঙ্ক বলি কিন্তু সেটে রাখলাম। যারা মোটামুটি পারে তারা কিন্তু খুব তাড়াতাড়ি করে ফেলবে, আর যারা পারে না তাদের কাছে একটা বিশাল জটিল ব্যাপার কিন্তু। কিন্তু দেখো কত তাড়াতাড়ি করা যায়। দেখো এখানে কটা নয় আছে? 3টে নয়। প্রথমে আমরা লিখবো 3টে নয়। আচ্ছা, এবার এখানে কটা নয় আছে? 3টে নয়। আমরা 3টে শূন্য দিলাম, ঠিক আছে? এবার দেখো এই 995 আর 999 এর মধ্যে ডিফারেন্স কত? 4-এর ডিফারেন্স। 4 মাইনাস করে দাও। কি করলাম? প্রথমে 3টে নয় লিখলাম, এখানেও 3টে নয় আছে, 3টে শূন্য দিলাম। এই দুটো ডিফারেন্স করে কত পেলাম? যে সংখ্যাটা পেলাম 4, ওটা মাইনাস করবো। 4 আছে কত? 10 হবে 6, হাতে আমার 1, 1 আছে কত? 10 হবে 9, হাতে আমার 1, আবার 1 আছে কত? 10 হবে 9, হাতে আমার 1, 9 থেকে একবার দিলে 8, 9 9। তাহলে কোথায় পেলাম? 998996, 998996 কোথায় আছে? অপশন এ। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। দেখো প্রত্যেকটা অঙ্ক সেটে যেগুলো রাখা হচ্ছে দেখলে মনে হবে সোজা, কিন্তু এই টাইপের অঙ্ক কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় আসবে। বিশাল যে কঠিন আসবে তা না, আবার বিশাল যে সোজা আসবে তাও না, কিন্তু মোটামুটি অঙ্কের কিন্তু একটা ভালো মোটামুটি থাকবে। তুমি মোটামুটি কিন্তু একদম সোজা অঙ্কগুলোও পাবে না, আর খুব কঠিন অঙ্ক পাবে না, কারণ গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা, গ্রুপ ডি আছে 8 পাস আর গ্রুপ সি আছে ক্লাস 10 পাস, অর্থাৎ বিশাল একটা কঠিন অঙ্ক দেবে, এটা কিন্তু ভাবার কোনো ব্যাপার নেই। ঠিক আছে? তো মোটামুটি যে অঙ্কগুলো পরীক্ষা আসে, আমি প্রত্যেকটা আজকের যে সেটে যে অঙ্কগুলো সেগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় কোনো না কোনো পরীক্ষায় এসছে, এবং তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডিতে আসার মতন অঙ্কগুলোই কিন্তু রাখছে। অর্থাৎ প্রত্যেকটা অঙ্ক কিন্তু ভালো করে যদি বাড়িতে প্র্যাকটিস করো, আশা করি পরীক্ষায় কিন্তু ভীষণ ভীষণ উপকার হবে। নেক্সট 14 দাগ, এনল বিনলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন একটি চৌবাচ্চা বিনলের পূর্ণ করতে যে সময় লাগবে এনলের তার চেয়ে 30 মিনিট কম সময় লাগবে বলেছে। বলছে একই সাথে দুটি নল খুলে দিলে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ হবে এটা জানতে চাইছে। দেখো কি বলছে, এনল বিনলের কিন্তু 4 গুণ ক্ষমতা সম্পন্ন। একটি চৌবাচ্চা বিনলের পূর্ণ করতে যে সময় লাগে এনলের তার চেয়ে 30 মিনিট কম সময় লাগবে, তোমাকে এইটা বলেছে। বলছে একই সাথে দুটি নল খুলে দিলে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ হবে। দেখো একটা খুব ভীষণ শর্টকাট নিয়মে করা যায়।
দেখো কত গুণ বলেছে, 4 গুণ। 4 লিখলাম, গুণ চিহ্ন দিলাম। কত মিনিট কম সময় লাগে, 30 মিনিট। 4 গুণ 30 লিখলাম। দেখো যত গুণ বলেছে তার স্কোয়ার করে -1 করে দেবো সব সময়ের জন্য। যত গুণ বলবে তার স্কোয়ার করে -1 করে দেবে, যত গুণ বলবে তার স্কোয়ার করে -1। তাহলে 4 × 30 = 120। 4 এর স্কোয়ার কত, 16 -1 তার মানে কত, 15। তার মানে 120/15। 8 15 120। অ্যান্সারটা কত হবে, 8 হবে। কোথায় আছে অপশন, অপশন ডি। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 15 দাগ, আজকের সেটের একদম শেষ প্রশ্ন। 15টা করে প্রশ্ন আছে, তোমাদেরও পরীক্ষাতে গ্রুপ সিতে 15টাই প্রশ্ন থাকবে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। আবার বলছি, যদি আমার এই অঙ্ক সেটগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আমি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার আগে পর্যন্ত কিন্তু তোমাদের এরকম প্র্যাকটিস সেট কিন্তু নিয়ে আসবো। যাক দেখি কি আছে। 3 সেমি, 4 সেমি, 5 সেমি বাহু বিশিষ্ট 3টে ঘনকের সমান আয়তন বিশিষ্ট একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য কত। অর্থাৎ আমরা লিখতেই পারি বড় ঘনকের বাহুর দৈর্ঘ্য, বা শুধু বাহুর দৈর্ঘ্য লিখতে পারি। এটা কিভাবে করবো দেখো, প্রথমে একটা √ দেবো, চিহ্ন দেবো। দেখো ঘনক আমরা এখানে 3 লিখবো, লিখে কি করবো দেখো, এটা 3 সেমি ছিল, 3-এর কিউ। এটা 4 সেমি ছিল, 4-এর কিউ। এটা 5 সেমি ছিল, 5-এর কিউ। ব্যাস এইটুকুনি করে দিলেই হয়ে যাবে। তাহলে দেখো 3-এর কিউ মানে কত, 27। 4-এর কিউ মানে কত, 64। আর 5-এর কিউ মানে কত, 125। যোগ করো, 125, 64 আর 27। 7 আর 4 11 আর 5 16, 6 আমার 1, 2 এর 3, 6 3 9 11 11 1 হাত আমার 1, 1 2। তাহলে আমরা কত পেলাম, 216। এখানে 3, ফলার মধ্যে 3। তাহলে কোন সংখ্যা 3 বার গুণ করলে 216 হয়, 6। কোন সংখ্যা 3 বার গুণ করলে তোমার কি হয়, 216 হয়। তাহলে একমাত্র 6। দেখো 6 যদি আমি 3 বার গুণ করি, 6 6 36, 3 36 কত, 6 36 কত, 216। তাহলে আমরা কত পেলাম অ্যান্সার, 6। কোথায় আছে অপশন, অপশন বি। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার।